এইচএসসিটাকে ভালোভাবে প্রিপারেশন, মানে এইচএসসি প্রিপারেশনটা ভালোভাবে নি, তাহলে আমাদের কিন্তু অ্যাডমিশন, সেটা মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় 60, আমার মনে হয় 50, তো 50 আপ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো, মানে এই প্রশ্নের উত্তরটা আসলে আমার মনে হয় তোমাকে দেওয়া উচিত, কারণ আমি তো ঢাকাতে ছিলাম নটরডেম কলেজে। তো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পারলেই যে আমি ইঞ্জিনিয়ারিং এ চলে যাবো, এটা ঠিক না। 27কে উত্তেজিত 27 বলা হয়। বেশি কারেন্ট থাকে যেটা আমরা বলি আর কি। উন্মেষে পরীক্ষা দিতাম আর মেডিকেলে পরীক্ষা দিতাম, এই 3 জায়গায় পরীক্ষা দিতাম। 100-র ভিতরে থাকে, আবার অনেক সময় পরের দিনের পরীক্ষায় হয়তো 3000-এর উপরে চলে যায়। এটা কিন্তু ঠিক। আসসালামু আলাইকুম, শিক্ষা জোনের প্রথম পডকাস্টে সবাইকে স্বাগতম। পডকাস্ট মানেই কোনো সফলতার গল্প। আজ ঠিক সেমনই একটা সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। গল্পটা ঠিক তাদের জন্য যারা স্বপ্ন দেখতে চলেছে, যারা স্বপ্ন দেখছে ভবিষ্যতে নতুন কিছু করবে। এখন সেমনই একটা সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন এই বছর 25-26 সেশনে ম্যাট অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে সারা বাংলাদেশে জাতীয় মেধায় 12তম স্থান অধিকারী এজাজ আহমেদ শিশির। কংগ্রাচুলেশন শিশির। ধন্যবাদ শিক্ষাজনকে এমন সুন্দর মনোরম একটা পরিবেশে এমন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ প্রিয় তোমাকেও। ধন্যবাদ শিশির, গুরুত্বপূর্ণ এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। তো শিশির, কেমন ছিল সেই পথ চলার শুরুটা? সবার মতো সাধারণ নাকি কিছুটা ব্যতিক্রম? সবার মতো, সবারটা যে সাধারণ সেটা আমি বলবো না, তবে হ্যাঁ, আমারটা কিছুটা ব্যতিক্রম ছিল বলে আমি মনে করি। যেমনটা আমি ভবিষ্যতে যাদের সাথে আমি পড়াশোনা করছি, তাদের ক্ষেত্রে আমি শুরুটা দেখছি যে কোনো কিন্ডারগার্টেন বা এই ধরনের কোনো একটা ভালো পরিবেশে পড়াশোনা করার সুযোগ পেয়েছে তারা। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা এমন ছিল না। মানে আমি শুরুটা করছি গ্রামের প্রাইমারি স্কুলে, যেহেতু আমি গ্রামেই বড় হয়েছি। আমার বাবা কৃষক ছিলেন একজন, তো আমি গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করি। তো তখন পড়াশোনার তেমন কোনো চাপ ছিল না। অর্থাৎ আমার মা রাত্রিবেলা একটু পড়াতো, কিন্তু পুরো টাইমটা মনে করো আমি খেলাধুলা বা ওই ধরনের কাজের মধ্যে ব্যয় করছি। তো এই দিক থেকে দেখতে গেলে ব্যতিক্রম ছিল। তারপরে আমার এই যে জার্নির শুরুটা হয় আমি বলতে গেলে, তখন আমি প্রাইমারি স্কুলে ক্লাস 2-তে পড়ি সম্ভবত। তো আমার চাচাতো ভাই ছিল, উনি একদিন রাত্রিবেলা আমার মাকে বলছিল যে এই চুয়াডাঙ্গাতে যে ভিজে স্কুল আছে ওইখানে আমাকে অ্যাডমিশন দেওয়ার ব্যাপারে। তো তখন আমি খুব ভয় পাইছিলাম, কারণ আমি খুবই জীবনটা উপভোগ করছিলাম ওই টাইমে আমার মতে। সারাদিন খেলাধুলা করি, পড়াশোনা কিছুই করি না, জাস্ট পরীক্ষার আগে একটু পড়ি, তারপর রেজাল্ট ভালো হয়। তো এর থেকে আর কি চাই। তো আমি অনেক খুশি ছিলাম, কিন্তু ওইটা শোনার পর থেকে আমার উপরে একটা প্রেশার ছিল। তো প্রথমবার আমি অশোক স্যার আছে চুয়াডাঙ্গার স্যারের কাছে কোচিং করি 1-1.5 মাস মতো। তো শুরুটা আমার সেমন সাফল্য দিয়ে শুরু হয়নি। মানে প্রথমে যে ভর্তি পরীক্ষাটা ছিল, প্রথমবারই আমি ব্যর্থ হই। তখন আমার আমার উপর যে কি একটা চাপ ছিল, মানে আমি পরিবারের সবাইকে ব্যর্থ করছি, ওই চাপটা তখনই আমি প্রথম ফিল করি। তারপরের বার থেকে আমি প্রচুর পড়াশোনা করি, দিয়ে দ্বিতীয়বার আমি ভালো মতো পরীক্ষায় উত্তীর্ণ হই। অর্থাৎ তুমি দ্বিতীয়বার ভিজে স্কুলে চান্স পেয়েছিলে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে, তাই তো? অর্থাৎ তুমি বলতে চাইছো যে তুমি সেকেন্ড টাইম ভিজে স্কুলের পরীক্ষা দিয়েছিলে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তুমি দ্বিতীয়বার কৃতকার্য হয়েছো। অনেক ভালো একটা হ্যাঁ, বিষয়। অর্থাৎ ভর্তি পরীক্ষার জীবনের শুরুটাই ছিল ব্যর্থতা দিয়ে। আচ্ছা, তো তুমি তো অনেক ছোট ছিলে, তো ওই সময় মাঝে যে টাইমটা ছিল তোমার, যে হয় না যে খুবই নার্ভাস, যে ছোট, একে তো তুমি ছোট, তারপরে আবার তোমার সেকেন্ড টাইম দিতে হচ্ছে। তো সেকেন্ড টাইম দেওয়ার ভিতরে বিষয়ে পরামর্শটা কে দিয়েছিল? আর হচ্ছে এই পরামর্শ দেওয়ার পরে তুমি কিভাবে ওখান থেকে ওই বয়সে রিকভার করলে কিভাবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমটা ব্যাপারটা হচ্ছে, আমার ওইখানে একটা স্যার ছিল গ্রামের, স্যারের নাম হচ্ছে শহীবুল্লাহ স্যার। স্যার আমাকে ওই দিক থেকে খুব সাহায্য করছিল। কোনগুলো শেখা লাগবে, কোনগুলো বাদ দেওয়া লাগবে, কিভাবে পড়াশোনা করা লাগবে, স্যারই আমাকে দিক নির্দেশ মানে দিয়েছিল। স্যারের কাছ থেকে তুমি পরামর্শ নাও, স্যার আমি দ্বিতীয়বার দিতে চাই। তোমার মনে হয়নি যে 1 বছর লস হয়ে যাবে? হ্যাঁ, সেই বিষয়ে চিন্তাটা আমার ততটা ছিল না, কারণ আমি তখন একে তো গ্রামে থেকে উঠছি। এই বিষয়ে আমার তেমন কোনো ধারণাই ছিল না, বা পড়াশোনা যে এই ধরনের পড়াশোনা করা লাগে বা এইভাবে পড়াশোনা করা লাগবে এমন কোনো ধারণাই ছিল না আমার তখন। তো শিক্ষার্থীবৃন্দ, শিশিরের অর্থাৎ যে ঢাকা মেডিকেলে 12তম, তার কিন্তু জীবনের পথ চলার শুরুটা অতটা সহজ ছিল না। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে পার হতে হয়েছে। তবুও সে কিন্তু শুরুটা যেমনই হোক সেটাকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে সফল হয়েছে। তারপরে কি কাহিনী হচ্ছে চলো জেনে নেওয়া যাক।
এরপরে এরপরে শুরুটা বেশ মসৃণই ছিল বলা যায়। আমি প্রথমবার যখন বিজি স্কুলে ভর্তি হই তখন আমার রোল ছিল ৮। তারপরে আমি চেষ্টা করতাম যে ১০-এর ভিতরে থাকার। এইভাবে মোটামুটি প্রতিবারই আমি কৃতকার্য হই ১০-এর ভিতরে থাকার ক্ষেত্রে। তো ঝামেলাটা এইভাবে চলছিল, কিন্তু ঝামেলা হয় ক্লাস 9 এ এসে। ক্লাস 9 এ আসার আগে আমাদের একটা ধাপ আমাদের সবাইকে অতিক্রম করতে হয়, যখন করোনাকালীন সময়টা ছিল। তো আমি তো চুয়াডাঙ্গাতে যেহেতু ছিলাম না, তো চুয়াডাঙ্গার আমার যারা বন্ধুরা ছিল তারা মোটামুটি সবাই স্যারের কাছে কোচিং করতো বা অনলাইনে কোচিং করতো। আমার ক্ষেত্রে সেই সুবিধাটা ছিল না। তো আমি ওই টাইমটা পুরা মানে মজা করছি আরকি বলা যায়। ওই টাইমে একটা ঝড় হয়েছিল, আমফান ঝড় সম্ভবত। তো তখন আমাদের ওইখানে যে বিলটা ছিল, বিলটা পুরা পানিতে ভরে গেছিল। প্রচুর মাছ ছিল। তো আমি পুরা ১.৫-২ বছর প্রচুর মাছ-টাছ ধরেছি আরকি। পড়াশোনা কিছুই করা হয়নি। তো তারপরে যখন আমি শুরু করলাম আরকি, তখন ক্লাস 9 এর অর্ধেক সময়টা পার হয়ে গেছে। তো আমি দেখলাম যে আমার যে বন্ধুরা ওরা ক্লাস 8 এর কিছু আগে থেকে ক্লাস 9 এর পড়াশোনা শুরু করে দিছে। তো আমি অনেক পিছিয়ে ছিলাম। তো ওই টাইমটা আমার ভিতরে প্রচুর একটা ভয় কাজ করছিল। কারণ এতদিন পড়াশোনা করার মাধ্যমে আমি জানছিলাম যে আমি মোটামুটি একটা ভালো স্টুডেন্ট আরকি। তো ওইখানে আমার একটা ঝামেলা হয়েছিল। তো ১ম যেই পরীক্ষাটা হলো, ১ম পরীক্ষায় জীবনে ১ম বার আমি দেখলাম যে আমি ভিজি স্কুলে রোল আমার ১০ এর বাইরে চলে গেল। তো ওইটা আমার জন্য মনে হয় জীবনের সবথেকে বড় ধাক্কা ছিল। তো তাহলে জীবনের পথ চলাতে অর্থাৎ স্টুডেন্টদের লাইফে কিন্তু এমন ডাউনফল অনেক আসে, কিন্তু সেই ডাউনফল থেকে আমাদেরকে উঠে এসে ঠিক এইভাবেই প্রত্যাবর্তনের মাধ্যমে এগিয়ে যেতে হয়। সেটারই প্রমাণ দেখিয়েছেন আমাদের শিশির। পরবর্তীতে শিশির কিভাবে তার পড়াশোনাটাকে ডেভেলপ করেছে তা সম্পর্কে জানবো। শিশির, তোমার কাছে একটা বড় প্রশ্ন। তুমি তো আমারই ক্লাসমেট, আমি তো জানি তুমি অনেক নীরব থাকতে, অর্থাৎ দেখতাম তোমার চোখের মধ্যে একটা কৌতূহলী ভাব। আসলে নীরব থাকার পিছনে কারণ কি? এটাই কি তোমার কৌতূহলের প্রধান সিমটম বলা যায়? হ্যাঁ, আমার ভিতরে কৌতূহল ছিল, এটা সত্য। তবে নীরব থাকার বিষয়টা আমার নেচার বলা যায়, আমার প্রকৃতি। কারণ আমি যেহেতু গ্রাম থেকে বড় হয়েছি, এইভাবে শহরে বাচ্চাদের সাথে অর্থাৎ মেলামেশা ছোট করিনি। থেকেই জি, হ্যাঁ। ছোট থেকেই তুমি নীরব, তাই না? হ্যাঁ, আর আমার বাবা যেহেতু কৃষক, আর আমি আমার বন্ধুদের সাথে যাদের দেখছি তাদের কারো বাবা হয়তো ডাক্তার ছিল, কারো বাবা কোনো বড় ব্যবসায়ী। তো এই দিক থেকে আমার ভিতরে একটা নিজেকে একটু ছোট ভাবতাম আরকি। যদি আচ্ছা, আমার বন্ধুরা এমন ছিল না। তোমার কি কখনো মনে হয়নি যে না, আমার হচ্ছে মেশা উচিত বন্ধুদের সাথে, এরা এভাবে আড্ডা দিচ্ছে, এদের সাথে একটু আড্ডা দেওয়া উচিত? বা দেখোই তো সবাই অনেক সময় অনেকভাবে সময় নষ্ট করে, তো এইগুলো দেখেও তোমার ওদের সাথে জয়েন করতে মন বলতো না? হ্যাঁ, ঠিক আছে। তবে আমার যে শিক্ষকরা ছিল, শিক্ষকদের কথাগুলো আমাকে আবার খুব বেশি স্পর্শ করতো আরকি। তো শিক্ষকদের দিক নির্দেশনা আমি সবসময় মেনে চলার চেষ্টা করতাম। যেমন স্যারেরা বলতো ক্লাসে কথা বলা যাবে না। তো আমি অন্যদের মতো ছিলাম না। আমি সবসময় চেষ্টা করতাম ক্লাসে কথা না বলার, হট্টগোল না করার। তো এইটাই আরকি। তো শিক্ষার্থীরা, গাইডেন্স কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে এখানে। যেখানে শিক্ষার্থীদের ডিসিপ্লিনের অভাব, সেখানেই রুখে দাঁড়ায় সবসময় শিক্ষকেরা। অর্থাৎ শিক্ষকদের গাইডলাইন আমাদেরকে, আমাদের জীবনকে ডিসিপ্লিন করে তোলে। সেটারই কথা বললেন আমাদের শিশির। আরকি। তো রাফসান ভাই ওই টাইমে সম্ভবত আমার মনে আছে যে উনি মেডিকেলে ফার্স্ট হয়েছিল। তো তখন আমার ১ম ঢাকা মেডিকেলে পড়ার ইচ্ছা জাগছিল ওইখান থেকে। তো তখন আমি ঢাকা মেডিকেলে পড়ার চিন্তাই করতাম। কিন্তু মাঝখানে যখন আমি আমার নটরডেম কলেজে যাই, তখন আবার মাথায় আবার অন্য চিন্তা ছিল আরকি। কারণ দেখা যায় যে নটরডেমে যারা ভর্তি হয় ওদের অধিকাংশ চিন্তা থাকে বুয়েটের দিকে যাওয়ার। তা আমি ওই টাইমে আবার সিদ্ধান্ত নিই যে আমি বুয়েটে পড়বো। কিন্তু এই সিদ্ধান্তটা থাকে পুরা সেমিস্টার জুড়ে আরকি। লাস্ট যখন অ্যাডমিশন চলে আসলো বা এইচএসসি আমি দিয়ে দিছি, তার আগে থেকে আমি মানে এটা নিয়ে গভীরভাবে চিন্তা করি। যে আমি কোন দিকে গেলে ভালো করতে পারবো বা কোন দিকে আমার জন্য ভালো হবে আরকি। মানুষের সেবা। হুম। তো ওই দিক থেকে আমি অনেক কিছু বিবেচনা করি। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমার ডাক্তার হওয়া উচিত। আমার জন্য ডাক্তারিটাই বেস্ট অপশন ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, ডিসিশন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। এই ডিসিশনকে আগে ঠিক করতে হবে। তোমার লক্ষ্যটা ঠিক কি সেটা ঠিক করার পরেই তুমি কোথাও পৌঁছাতে পারবে, যেমনটা শিশির করেছে। তো শিশির, তুমি যে কথাটা বলছিলে, তুমি নটরডেমে যাওয়ার পরে তোমার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে। আসলেই কি কলেজটা খুব একটা মেটার করে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে? আর আরেকটা বিষয়, এই যে নটরডেমের যে পরীক্ষার বিষয়টা, প্রতি সপ্তাহে সপ্তাহে পরীক্ষাটা, এই পরীক্ষাটা ঠিক কতটা ইফেক্ট ফেলে শিক্ষার্থীদের উপর?
এটা কি ডাউনফলের দিকে নিয়ে যায় নাকি সামনের দিকে এগোতে সাহায্য করে? তো নটরডেমের কথা যেহেতু আসলোই, আমার মনে হয় আমি আমার জীবনে যতগুলো সিদ্ধান্ত গ্রহণ করছি তার ভিতর নটরডেমে পড়ার যে সিদ্ধান্তটা ছিল সেটা আমার মনে হয় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। অর্থাৎ তুমি বলতে চাইছো অন্যান্য কলেজের থেকে নটরডেম তার পড়ালেখা তার ডিসিপ্লিন থেকে অনেক ব্যতিক্রম। আসলে তাহলে অন্যান্য কলেজদের কোন জায়গা থেকে ডেভেলপ করা উচিত? তো নটরডেমের যে বৈশিষ্ট্যগুলো, নটরডেমের অনেক ইউনিক যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার ভিতরে একটা হচ্ছে তুমি যে কুইজের কথাটা বললে, যে আমাদের সপ্তাহে 2টা কুইজ থাকে আর কুইজের রেজাল্টটা আবার অনেকটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কুইজের রেজাল্টটা আমাদের যে মেইন পরীক্ষা থাকে ওটাতে যোগ করা হয়। এছাড়া নটরডেমের যে কারিকুলাম সিস্টেম, তারপরে নটরডেমের শিক্ষা যে পদ্ধতি, পুরোটাই বলা যায় অন্যান্য কলেজ থেকে আলাদা। আলাদা বলেই কিন্তু নটরডেম এতটা এগিয়ে। এমনটা না যে নটরডেমে ভালো ভালো স্টুডেন্ট যায় বলে যে নটরডেম এত ভালো রেজাল্ট করে, এমনটা কিন্তু না আমার মনে হয়। তো নটরডেমের যে জার্নিটা ছিল আমার, এটা ছিল আমার জীবনের অন্যতম একটা অধ্যায়। আর সাফল্য অধ্যায়টা অনেক সাফল্যজনিত ছিল বলে আমার মনে হয়। তো নটরডেমের যে বিষয়টা, যে কুইজের বিষয়টা তুমি বললে, আর নটরডেমের যে পরিবেশ, মনে করো নটরডেমে যে তুমি দেখবা যে তোমার আশেপাশে সবাই ব্রিলিয়েন্ট, সবাই চিন্তা করছে অ্যাডমিশনের, কেউ চিন্তা করছে বুয়েটে বুয়েটে ট্রিপলি বা সিএসসি নিয়ে পড়ার চিন্তা করছে, কেউ চিন্তা করছে ঢাকা মেডিকেলে কোনো বা নিউরোলজি বা এই ধরনের পড়াশোনা করার। তো এটা তুমি যদি ওইখানে যে চিন্তা নাও করো, তোমার তাও নিজের বন্ধুদের মনে পরিবেশের চলে কারণে আসে, হ্যাঁ হ্যাঁ। চিন্তাটা চলে আসে। Right. যেমন কিছুদিন আগে আমি দেখছিলাম একটা কথা ইংরেজিতে, যে একজন চিন্তা করছে যে সে বছরে 1 মিলিয়ন ইনকাম করবে, তার কাছে বিষয়টা কঠিন মনে হচ্ছে। কিন্তু তার আশেপাশে যে বন্ধুরা আছে তারা বছরে মনে করে 1 বিলিয়ন ইনকাম করে, তাহলে তার কাছে কিন্তু এটা অসম্ভব মনে হবে না। অর্থাৎ মিলিয়নটা তার কাছে মনে হবে হ্যাঁ এটা খুবই সম্ভব, স্বাভাবিক। স্বাভাবিক, হ্যাঁ। এটাই। তো নটরডেম আমাদেরকে এটা দেয়, নটরডেম আমাদেরকে দেয় একটা পরিবেশ যেখানে অনেক স্বনামধন্য শিক্ষক আছে, যারা এই ধরনের কাজে অনেক অভ্যস্ত, অনেক এক্সপার্ট। তারপর অনেক ভালো ভালো বন্ধু পাবা, অনেক ব্রিলিয়ান্ট বন্ধুদের দেখবা। তাদেরকে দেখেই তুমি যদি কিছু নাও জানো, তোমার ভিতরে একটা আগ্রহ তৈরি হবে জানার, তারপরে বড় কিছু করার এমন একটা আগ্রহ তৈরি হবে। সেই দিক থেকে নটরডেম বেস্ট বলা যায়। তো শিক্ষার্থীরা, শুধুমাত্র পড়াশোনায় নয়, পড়াশোনার পাশাপাশি অনেক বুদ্ধিবৃত্তিক কাজ রয়েছে যেগুলো তোমাদের যেগুলোতে তোমাদেরকে ফোকাস করা উচিত। শিশির কিন্তু সেই বিষয়টা তুলে ধরেছেন তোমাদের কাছে, যে খালি পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আরো অ্যাডভান্স চিন্তা করতে হবে। অর্থাৎ তুমি যদি পড়াশোনা নিয়ে চিন্তা করো, তোমাকে অনেক অ্যাডভান্স চিন্তা করতে হবে, যেই পরিবেশটা ক্রিয়েট করে দেয় নটরডেম। তো শিশির, তুমি কি মনে করো নটরডেমের বাইরে থেকেও এমন চিন্তা ভাবনায় কি আসা যায়? অর্থাৎ সারা বাংলাদেশে যদি কোনো স্টুডেন্ট চিন্তা করতে চায় এইভাবে, তাহলে তার কি করা উচিত? তার কি বেশি বেশি অনলাইনে সংস্পর্শে আসা উচিত, নাকি প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে ঝোঁকা উচিত? এটা একটা কঠিন প্রশ্ন। কারণ নটরডেমের ক্ষেত্রে দেখা যায় যে সপ্তাহে যে 2টা কুইজ থাকে, আমরা নটরডেমিয়ানরা একসাথে থাকি বলা যায় যারা। কারণ নটরডেমে মনে করো দেশের বাইরে থেকে বেশিরভাগ স্টুডেন্ট থাকে। তো আমরা একটা হোস্টেলে থাকি, হোস্টেলের পরিবেশটা অন্যরকম থাকে। মনে করো আমাদের কোনো কাজ থাকে না, আমরা সারাদিন পড়ালেখার ভিতরে থাকি। আর যে বাকি টাইমটা থাকে নিজেদের ভিতরে আড্ডা বা কলেজের কুইজ নিয়ে আমাদের বেশি মাতামাতি থাকে, ওইগুলো নিয়েই কথাবার্তা বলা হয়। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমরা কুইজ যেদিন থাকে, সারা সপ্তাহ যদি নাও পড়াশোনা করি, তাহলে জাস্ট কুইজের আগের রাতে এমন পড়াশোনা করি যে মনে করো পুরো সপ্তাহে ব্যাপারটা কাভার হয়ে যায়। তো এইখানে একটা বিষয় চলে আসে যে অল্প সময়ে বেশি কাজ করার যে বিষয়টা চলে আসে কিন্তু। তো এইখান থেকে মনে করো আমরা অনেক বেশি দক্ষ, বেশি এফিসিয়েন্সি আমাদের ভিতর চলে আসে। তো বাইরের স্টুডেন্টরা যদি এমন করতে চায়, তাহলে তাদেরকে এইভাবে রেগুলার একটা বেসিসে পরীক্ষা দিতে হবে। আর অফলাইন অনলাইন, নটরডেম কলেজের অফলাইন ক্লাস কিন্তু অনেক ভালো। আমি আমার জীবনে অনলাইন ক্লাসের উপর খুব কমই নির্ভর ছিলাম। অধিকাংশ সময় আমি কলেজের অফলাইন ক্লাসের উপর নির্ভর ছিলাম। আমার দেখা গিয়েছে যে আমি কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে মিস করিনি কলেজে। আমার কলেজে 100% অ্যাটেন্ডেন্স ছিল। অর্থাৎ বুঝতে পারছো আমি অফলাইন ক্লাসের প্রতি অনেক বেশি মনোযোগী ছিলাম। তো বাইরের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে এমন ভালো মানে শিক্ষক, অনেক অভিজ্ঞ শিক্ষক থাকে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন তো অনলাইনে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, তাদের অনলাইনের দিকে ঝোঁকা উচিত। অনলাইনে ঝোঁকার পরে রেগুলার বেসিসে পরীক্ষা দেওয়া উচিত। আর পরীক্ষাগুলোকে অনেক গুরুত্ব সহকারে নেওয়া উচিত। অর্থাৎ হ্যাঁ, পরীক্ষায় খারাপ হলে যে মন খারাপ করতে হবে, ডিপ্রেশনে থাকতে হবে এমন কিছু না, কিন্তু পরীক্ষাগুলো দেওয়ার আগে অনেক প্রস্তুতি নিতে হবে, অনেক ভালোভাবে প্রিপারেশন নেওয়া লাগবে, তাহলে হয়তো অনেকটা সেই ধরনের পরিবেশ তৈরি হতে পারে। তো শিক্ষার্থীরা,
অনিয়মিত পড়াশোনা অর্থাৎ ইনকনসিস্টেন্সি কিন্তু তোমাদের সবার পড়ালেখায় একটা বড় বাধা। অর্থাৎ তোমার স্বপ্নে, তোমার সফলতার পথে যদি কোনো বাধা হয়ে থাকে সেটা হবে ইনকনসিস্টেন্সি। তো ইনকনসিস্টেন্সি থেকে বাঁচার জন্য আমরা সবাই তো কল্পনা করি যে কিভাবে একটা ভালো রুটিন তৈরি করা যায়। আসলে তুমি কি কোনো রুটিন মেনটেন করে চলতে তোমার লাইফে? আর যদি রুটিন মেনটেন করে চলতে, সবচেয়ে বড় কোন বিষয়টা রুটিনের উপরে প্রভাব ফেলতো এবং সেটা কিভাবে? হ্যাঁ, সত্যি কথা। মানে আমিও আমার জীবনে, মানে শিক্ষা জীবনে আমারও এই প্রশ্নটা ছিল যে আসলে রুটিনটা কেমন হওয়া উচিত, বা রুটিন মেনটেন করে চললে কি আমাদের সফলতা আসবে কিনা। তো আমি আমার জীবনে বেশ কয়েকবার আমাকে নিয়ে পরীক্ষা চালাইছি এইভাবে, অনেকগুলো রুটিন করেছি। তো আমার ক্ষেত্রে দেখা গিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমি রুটিনটা সর্বোচ্চ 1 দিন কি 2 দিন মেনে চলতে পারি। হ্যাঁ, এটা সবারই কিন্তু একটা কোয়েশ্চেন যে ভাই, একদিন দুই দিন করার পরে আমার রুটিনটা কিন্তু ব্রেক হয়ে যায়। সে রুটিন ব্রেক হয়ে যাওয়ার পরে আমি সেটা থেকে রিকভারি করবো কি করে? আমি কি রুটিন চালিয়ে যাব নাকি রুটিন নতুন বানাবো? এইটাই। তো আমার ক্ষেত্রে এটা দেখা গেছিল। তারপরে আমি বেশ ইউটিউবে অনেক কিছু খোঁজাখুঁজি করি। আসলে আমার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাইতো, তো আমি ওইটা নিয়ে বেশ অনেক খোঁজাখুঁজি করতাম। তো খোঁজাখুঁজি পরে আমার ক্ষেত্রে একটা বেস্ট একটা অপশন আমি দেখতে পাই যে প্রতিদিন নতুন নতুন রুটিন করা। অর্থাৎ আমি পরের দিন কি পড়বো সেটা আগের থেকে আমি ঠিক করে রাখবো। কতক্ষণ পড়বো বা কতটুকু পড়বো সেটা আমি ঠিক করে রাখবো। এটা ক্ষেত্রে দেখা যায় যে অনেক কম টাইমে অনেক বেশি পড়া যায়। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ফিজিক্সের একটা টপিক আমি যদি চিন্তা করি, তাহলে ওটা নিয়ে কিন্তু আমি সারাদিন চিন্তা করতে পারি। একটা ম্যাথ সারাদিন কিন্তু আমি চেষ্টা করতে পারি। কিন্তু ওইটা করলে কি আমার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ হয়, অনেক কাজকে আমি করতে পারি। তো সেই দিক থেকে দেখলাম আমি যে আমি প্রতিদিন আগের দিন রাত্রেবেলা যদি আমি ঠিক করে রাখি যে আমি একটা সাবজেক্টে কতটুকু পড়বো, কতটুকু টাইমের ভিতরে ওটা আমি পড়বো, তাহলে ওইটা আমার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ হয়। আর এটা আমি প্রতিদিন মেনটেন করতাম। হয়তো যে আমি রুটিনটা তৈরি করছি 100% আমি মেনে মেনে চলতে পারছি না, কিন্তু 60-70 মেনে চললে আমি খুশি থাকতাম আর কি। তো আমি রুটিনটা এইভাবে তৈরি করতাম যেন আমি কখনো 100% না করতে পারি। মানে আমি সর্বোচ্চ চেষ্টা করলে যেন 70-80% করতে পারি। কারণ সর্বোচ্চ যদি আমি সবটুকু করে ফেলি, তাহলে আমার ভিতরে একটা অহংকার বা একটা আনন্দ চলে আসে। তো আনন্দ থাকলে আমার আবার পড়াশোনা একটু কম হতো। তো আমি এই ক্ষেত্রে রুটিনটা এইভাবে তৈরি করতাম যে ষাট যেন সত্তর কমপ্লিট শুধু করা না যায়। না করা যায়। তো এইভাবে আমার বেশ ওটা ইফেক্টিভ মনে হচ্ছিল, আমি ওইভাবেই করতাম আর কি। ক্লাস 9 থেকে আমি এটা মেনটেন করতাম। ক্লাস 12 পর্যন্ত আমি ইনশাল্লাহ মেনটেন করছি এটা, আল্লাহর রহমতে। তো শিক্ষার্থীরা, কনসিস্টেন্সি এবং পাংচুয়ালিটি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ রুটিন তৈরির মাধ্যমে কনসিস্টেন্সি যেভাবে শিশির মেনটেন করেছে, ঠিক তোমাদেরকে একইভাবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ঠিক তাই না? আগের দিন তোমরা যেই পড়াটা করতে চাও, পরের দিন সামনের দিন যে পড়াটা তোমরা করতে চাও, সেটা ঠিক আগের দিন ভেবে রাখো কোন সময়ের মধ্যে এবং কতটুকু সময়ের মধ্যে তোমরা করতে চাও। রুটিন সম্পূর্ণ করতে পারা মানে হেরে যাওয়া নয়, বরঞ্চ সেটা তোমার উদ্দীপনা। কিভাবে? সেটা তোমার এমন একটা উদ্দীপনা যেটা তোমাকে জাগিয়ে তুলবে যে তুমি হেরে যাওনি, তোমাকে আরো চেষ্টা করতে হবে, অর্থাৎ তোমার চেষ্টার কমতি আছে। এইভাবে প্রতিনিয়ত নিজের চেষ্টাকে বাড়িয়ে যাও এবং সফলতাকে ছিনিয়ে নাও। তো শেষে একটা ডাউট সবার থাকে শুরুর দিকে, যে কোনটায় যাব, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং? এই বিষয়ে তোমার কি কখনো দ্বিধাদ্বন্দ্ব ছিল? থাকলে সেটা থেকে তুমি কিভাবে বেরিয়ে এসছো? হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের দেশের একটা প্রচলিত ধারণা হচ্ছে যদি কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটু ভালো পারে, তার বায়োলজি পারা যাবে না। অর্থাৎ বায়োলজি পারা যাবে না। যেমন আমি আমার বন্ধুদের ক্ষেত্রে দেখতাম, তারা অনেক, মানে কি বলে এটাকে, ফ্লেক্স নিয়ে বলতো যে আমি বায়োলজি পারি না। কিন্তু আসলে আমার মনে হয় না তারা কখনো বায়োলজি ভালোভাবে পড়েছে, বায়োলজির ভিতরে যাওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পারলে যে বায়োলজি পারা যাবে না বা বায়োলজির প্রতি ইন্টারেস্ট থাকতে পারে না, এটা কিন্তু ভুল ধারণা। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পারলে যে আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগবে, এটাও কিন্তু একটা ভুল ধারণা, যেটা অধিকাংশ করে থাকে, যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পারি অর্থাৎ আমাকে বুয়েটে পড়াই লাগবে। তো আমি এই দিক থেকে অনেক অনেক কিছু ঘাটছি আর কি। তো আমার নটরডেম কলেজে একটা বড় ভাই ছিল, অংশু ভাই। অংশু ভাই আমার জীবনে বেশ বড় একটা প্রভাব ফেলেছে, আমি এখন সেটা বিশ্বাস করি। তো অংশু ভাই নিজেও যদি একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিল, তো উনি আমাকে বলতো যে বুয়েটের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো দেখতে, ওইগুলো নিয়ে তুমি কত দূর আগাতে পারবে, ওর ভিতরে তোমার ইন্টারেস্ট আসে কিনা সেটা ফিল করো। তুমি শুধু একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য এত কিছু করছো যে আমাকে বুয়েটে পড়াই লাগবে। আমাদের স্যাররা বলতো যে তোমাকে তোমার সাবজেক্টের প্রতি প্যাশন থাকা উচিত, সাবজেক্ট প্যাশনটা থাকা উচিত না, একটা ইউনিভার্সিটির প্রতি প্যাশনটা থাকা উচিত না। না, ইউনিভার্সিটি ঠিক আছে, কিন্তু যদি তোমার সাবজেক্টের উপর প্যাশন না থাকে তুমি বেশি দূরে আগাতে পারবে না।
অর্থাৎ দেখো এখনো বুয়েটে পড়ে অনেকে কি করে, টিউশনই করে, বা খুব ভালো কিছু যে করতে পারে এমন না, খুব কম সংখ্যক স্টুডেন্টই পারে, হ্যাঁ, সব তো অ্যাব্রোডে চলে যায়। অ্যাব্রোড চলে যায়। তো আমি এই দিক থেকে সবগুলো সাবজেক্ট দেখছি, বুয়েটে যতগুলো ট্রিপলি সিএসসি সবগুলো সাবজেক্ট বিবেচনা করছি। তারপরে মেডিকেলে গেলে আমি কি কি করতে পারি, মেডিকেলে কি কি সম্ভাবনা আছে, আমি সব কিছু দেখছি। তারপরে আমি সিদ্ধান্ত নিছি যে আমার মেডিকেলটা আমার জন্য বেস্ট। আমার মনে হয় সবারই এইভাবে বিবেচনা করেছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পারলেই যে আমি ইঞ্জিনিয়ারিং এ চলে যাবো, এটা ঠিক না। কারো কারো হয়তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, যে থিওরিটিক্যাল বিষয়গুলো ভালো লাগতে পারে, সেই দিকে যাওয়া উচিত আমার মনে হয়। তো বন্ধুরা, সবসময় যে বাবা মার সিদ্ধান্তকে মেনে নিতে হবে বা নিজের কোন পেশাটাকে পছন্দ সেটাকেই মেনে নিতে হবে, ঠিক তা নয়। তোমার যেটা প্যাশন তুমি সেটাকে বেছে নাও। অর্থাৎ যেই সাবজেক্ট, যেই বিষয়টা তোমার অনুভূতির সাথে যুক্ত সেটাকে বেছে নাও। এই বিষয়ে বড়দের পরামর্শ নাও, কিন্তু তাই বলে এই নয় নিজের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে তুমি পথহারা হয়ে যাও। দিন শেষে দেখা যায় চাপিয়ে দেওয়ার কারণে, কোনো স্টুডেন্টের উপরে অধিক প্রেশার আসার কারণে সে তার পথ থেকে চ্যুত হয়ে যায়। দিন শেষে সে পথহারা হয়ে আর কোনো দিকই যেতে পারে না। তো সবারই উচিত এইদিকে নজর দেওয়া। বিশেষ করে গার্জিয়ানদের মনোযোগ আকর্ষণ করব, নিজের বাচ্চার উপরে কোনো কিছু চাপিয়ে দিবেন না, কারণ তার নির্দিষ্ট বিষয়ে প্রতিভা থাকতেই পারে। সেই প্রতিভাকে উন্মোচন করতে সাহায্য করুন এবং তাকে এগোতে দিন সামনের দিকে, যেন সে তার স্বপ্নের পথে এগোতে পারে। প্রিয়, তুমি একটা ভালো পয়েন্ট বলছো। যেমন আমার লাইফের ক্ষেত্রে দেখা যায় যে আমি আমার লাইফ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছি, অনেক অনেক খোঁজ খবর নিয়েছি। তো এইটার ক্ষেত্রে আমার যে আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট দিছে। আমার মনে হয় আমার বাবা মা খুব বেশি শিক্ষিত ছিল না, কিন্তু আমার বাবা মার যে আচরণ, সেটা অনেক বড় বড় যারা শিক্ষিত বাবা মা, তাদের ক্ষেত্রে এমন আচরণটা দেখা যায় না। তারা আমাকে পুরোপুরি স্বাধীনতা দিছিল যে কোন দিকে যেতে চাও। যেমন আমি বলছিলাম যে ক্লাস 9 আমি একটা বড় ধাক্কা খাই, তো ওই ক্ষেত্রে আমার বাবা মা, আমার ভাই, সবাই আমার সব থেকে বড় সাপোর্ট দিছে। তো ওইখান থেকে আমার নিজের ভিতরে একটা দায়িত্বশীলতা তৈরি হয়েছে। আমি নিজে 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 চেষ্টা করার একটা ব্যাপার, সেটা চলে এসেছে। আমার বাবা মা কখনো আমাকে বলতো না যে পড়তে বসো, এটা তারাই কিন্তু তৈরি করেছে। আমার বাবা মা, আমি যখন পড়তাম না 1-2 দিন, তখনও কিন্তু আমার বাবা মা বলতো না যে পড়ো, কারণ তারা উপর আমার বিশ্বাস রেখেছে। এইভাবে আমার ভিতরে বিশ্বাসটা তৈরি হয়েছে, আমার নিজের উপর বিশ্বাস তৈরি হয়েছে, দায়িত্বশীলতা তৈরি হয়েছে। তো এইখান থেকে আমি সিদ্ধান্ত নিতে শিখছি, এই যে এই পজিশনে আসতে পারছি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা অনেক চাপিয়ে দেয়, ফলটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ভালো হয় না। তোমার ক্ষেত্রে নিশ্চয়ই আমি দেখছি আন্টি আন্টি আঙ্কেল এগুলো কিন্তু চাপায়নি, এই কারণে তুমি কিন্তু সফল হয়েছো। মুক্ত আকাশে উড়তে থাকা পাখি সবকিছুই কিন্তু তার পরিচিত, কিন্তু একটা বদ্ধ খাঁচার মধ্যে থাকা পাখি ঠিক কতদূর এগোতে পারে সেটা না হয় তোমরাই অ্যান্সার করো। তো এইভাবে আমি গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, কোনো কিছু স্টুডেন্টদের উপর চাপিয়ে দিবেন না। একে তো তাদের উপরে একটা প্রেশার থাকে কিভাবে তারা তাদের স্বপ্ন পূরণ করবে, আর তারপরে যদি আপনারা তাদের আপনজন হয়ে এটা চাপিয়ে দেন তাদের উপর, তাহলে কিন্তু তাদের স্বপ্ন পূরণের প্রতি একটা বড় বাধা হয়ে দাঁড়াবে এগুলা। তাই কখনোই এগুলো করবেন না। তো শেষে মেডিকেল অ্যাডমিশনে ঠিক কোন গাইডলাইনগুলো তোমাকে সাহায্য করতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ওই যে থাকে না যে এই কোচিং এ যাও ওই কোচিং এ যাও, আসলে ঠিক এই ধরনের গাইডলাইন কতটুকু ইম্পর্টেন্ট? কোচিং কি আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে, নাকি নিজের চেষ্টাটাই সবটুকু? হ্যাঁ, প্রশ্নটা খুবই কঠিন। বা আমাদের হয়তো অনেকের জানা আছে যে মেডিকেলে আমরা কিভাবে পড়াশোনা করব, সেটা আমাদের সবারই মোটামুটি জানা আছে যে কনসিস্টেন্ট থাকা লাগবে, নিয়মিত পড়াশোনা লাগবে। সেটা তুমিও জানো, তুমি তো একটা মেডিকেল স্টুডেন্ট ছিলে। তো সেই দিক থেকে আমরা যে কোচিং এর ব্যাপারটা আসে, আমি রেটিনাতে পড়ছি, তুমি সম্ভবত উমেশ, উন্মেষে ছিলে। তো তেমন বেশি পার্থক্য সব কোচিং এর ভিতর আছে বলে মনে হয় না। সবার ক্ষেত্রে দেখা যায় কোনোটা ক্ষেত্রে একটু যে অফলাইন ক্লাসটা একটু লেন্দি হয়, কোনোটা ক্ষেত্রে একটু আমি কম তো হয়। মনে করি শেষে আমার মনে হয় ঠিক কনসিস্টেন্ট থাকার জন্য কোনো কোচিং এ যাই, Right, এমন না যে হচ্ছে এই কোচিং ভালো ওই কোচিং। আসলে তো সব কোচিংই ভালো, জাস্ট কনসিস্টেন্ট থাকার জন্য। তো হ্যাঁ, আর এইটাই যে একটু আসল বর্ণনা করো। জিনিসটা থাকে সেটা হচ্ছে পরীক্ষা, হ্যাঁ, নিয়মিত পরীক্ষা যে দেওয়ার জন্য। নিয়মিত আমরা পরীক্ষার মধ্যে থাকবো, একটা কনসিস্টেন্ট ওয়েতে আমরা এগোবো, তাই তো? হুম, জাস্ট এইটা একটু বলে দাও। এটাই। তো আমার শুরুতে যে কোনো একটা কোচিং এ যুক্ত থাকা উচিত, সেটা যে কোনো উন্মেষ। একটা কোচিং, হ্যাঁ, যেটা সে যে কোনো উন্মেষ, হতে পারে, রেটিনা, মেডিকেল হইতে পারে। মেডিকেল। তো এটা ক্ষেত্রে বড় ভাইদের পরামর্শ নেওয়া যেতে পারে। শুধু আমার পরামর্শ না, আমি শুধু রেটিনাতে পড়ছি, তো আমি উন্মেষের কথা সেভাবে বলতে পারবো না। তো এইভাবে পরামর্শ নিয়ে যে কোনো একটা কোচিং এ যুক্ত থাকো। এরপরে যখন পরীক্ষা আগিয়ে আসবে, তখন অনেক পরীক্ষা ভিত্তিক লঞ্চ
যে ইয়েগুলো লঞ্চ হয় সেগুলোতে জয়েন করো, যত বেশি তোমার সম্ভব মানে পরীক্ষা দাও আর কি। যেমন আমি রেটিনাতে ছিলাম, উন্মেষে পরীক্ষা দিতাম আর মেডিকোতে পরীক্ষা দিতাম, এই 3 জায়গায় পরীক্ষা দিতাম। তো তোমরাও এমনটা চেষ্টা করো আর কি। শুরুতে একটা কোচিং এ থাকো, কোচিং এর সাথে থাকো, 2-3টাতে থাকলে আবার সমস্যা, মানে যে কোনো একটা ভালোভাবে কন্টিনিউ করো, তারপরে পরীক্ষা দাও 3-4টা 5টা তোমার যতগুলো সম্ভব, এটা হলো চলে। আচ্ছা, সবার একটা বড় কোশ্চেন শেষে, যে পরীক্ষার আগের 1 মাস বা আগের 15 দিন 10 দিন তারা কি প্র্যাকটিস করে আসলে অ্যাডমিশন দিতে যাবে? তোমার বেলায় কি করেছো? আর সেই তুমি যে প্র্যাকটিসটা করেছো তার মধ্যে কি কোনো ঘাটতি ছিল, বা তুমি মনে করো যে এইভাবে প্র্যাকটিসটা করলে আরো ভালো হতো? জাস্ট একটু কাইন্ডলি বলতে। না, আমি আমার প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলাম আর কি। তো শেষের দিকে আমাদেরকে নিজেদেরকে একটু ছাড় দিতে হবে আমার মনে হয়। যে শেষের দিকে অনেকের একটা ব্যাপার থাকে না, যে পুরা বই আমি রিভিশন দেবো, ফিজিক্সের এগুলো সব শেষ করবো, অনুশীলনের সবগুলো শেষ করবো, এমন ধরনের চিন্তা ভাবনা যাদের থাকে তাদের আমার মনে হয় তারাই শেষে যে ঘাবিয়ে যায়, শেষ করতে পারে না, তাদের ভিতরে একটা যে কনফিডেন্সের লেভেলটা একদম ডাউন হয়ে যায়। তো আমার মনে হয় যে এই দিক থেকে নিজেকে ছাড় দেওয়া উচিত। আমাদেরকে লাস্টের দিকে যত কম পড়ে রিভিশনটা দেওয়া যায় সেই চিন্তাটা করতে হবে, যে আমি কত কম পড়ে রিভিশনটা দিতে পারি। লাস্টের দিকে যেমন আমি আমার হাতে 10 দিন মতো রাখছিলাম, 10 দিন কিন্তু যতগুলো আমাদের সাবজেক্ট আছে, যত কিছু আমরা পুরো 3 মাস ধরে পড়ি, এই 10 দিনের রিভিশন দেওয়া কি আদৌ সম্ভব? সম্ভব না কিন্তু। সম্ভব না। তো আমি কি করছিলাম, জাস্ট আমি নিজের মতো করে বই দাগাইছিলাম, যে আমি 2 বছর বায়োলজি 2টা বই পড়ছি, 2 বছর ফিজিক্সের বই পড়ছি, কেমিস্ট্রি বই পড়ছি, সুতরাং আমি জানি যে কোনগুলো আমার 3 মাস 4 মাস 5 মাসও মনে থাকবে, আর কোনগুলো আমার 5 দিনও মনে থাকবে না। আমি এইভাবে আমার বইটা ডিজাইন করছি যে যেটা আমার 5 দিন পরে ভুলে যাব সেটা আমাকে রিভিশন দেওয়া লাগবে। আমি শুধু সেইগুলোই দাগাইছি, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট এইগুলো বিবেচনা করি না আমি। আমার ক্ষেত্রে মনে হয়েছে যেগুলো আমার মনে থাকবে না আমি সেইগুলো দেখাইছি, দিয়ে তাহলে আমার এইটার ক্ষেত্রে দেখা যায় যে বইটা অনেক ছোট হয়ে গেছে। তো একটা পয়েন্ট শেষে, তুমি ওই যে দাগানো লাইনের কথা বললে, তো অধিকাংশ শিক্ষার্থীদের একটা কমন কোয়েশ্চেন, যে ভাই দাগানো লাইন পড়বো নাকি মেন বই পুরোটা মুখস্থ করে ফেলবো? তো কোনটা করা উচিত? শিশির কি মনে হয়, কোনটা করা উচিত? দাগানো বই আর মেইন বই মুখস্থ না, হ্যাঁ, এই দুটার মধ্যে কোনটা করলে বেটার হয় সবার জন্য? আমার মনে হয় যে এইচএসসি লাইফটা না, এইচএসসি লাইফটা আমাদের পুরো বই পড়া উচিত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মুখস্থ করবে নাকি মুখস্থ ঠিক আছে, একবার রিডিং মারবে? একবার না 2-3 বার, মনে করো এইচএসসি তে আমাদের জাস্ট কৌতূহল বশত কয়েকবার। হুম। অর্থাৎ আমরা শুরুতে যখন আমরা সিকিউ এমসিকিউ দুইটার কথা চিন্তা করি, তখন আমাদের কিন্তু পুরো বইটাই পড়া লাগে, ঠিক আছে? তখন পড়লে তো আমরা জানতেই পারবো যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, এতটুকু ব্যাপার তো আমাদের ভিতরে আছেই। তো সেটা ক্ষেত্রে আমরা পুরো 2 বছর মনে করো বইটা ভালো মতো করছি, তারপরে অ্যাডমিশন টাইপে এসে বা এইচএসসির আগে থেকেই আমি সেইভাবে বইটাকে দাগাবো, যে এমন ভাবে দাগাবো যেন খুবই অল্প টাইমে আমি রিভিশনটা দিতে পারি। এটা ক্ষেত্রে হবেটা কি, যে লাস্টের দিকে আমি ভালো মতো বইটা পড়তে পারবো, কারণ লাস্টের দিকে অ্যাডমিশন যত কাছাকাছি চলে আসে তত আমাদের দেখা যায় প্রেশার গ্রো করে, তত আমরা অল্প পড়তে পারি আর কি। এই জন্য আমাদের অল্প কিছু রাখতে হবে। অর্থাৎ সে তোর প্রস্তুতিটা ঠিক এইচএসসির আগে থেকেই ছিল, অর্থাৎ তুমি এইচএসসি আগে থেকেই ভেবে রেখেছিলে যে এইভাবে পড়লে তুমি সব ফরম্যাটেই ভালো করতে পারবে, রাইট? হ্যাঁ, এটা একটা কথা যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও ভালো ছিল, যে না আমি সেকেন্ড কোনো অপশনের কথা ভাবিনি, কিন্তু জীবনে তো দুর্ঘটনা ঘটতেই পারে। ফরম্যাটে ভালো করার একটা অ্যাবিলিটি ছিল, পটেনশিয়ালিটি ছিল, যার কারণেই তোমার ভিতরে অনেক কনফিডেন্স ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা, কনফিডেন্স কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। সবাইকে কিন্তু একটা কনফিডেন্স বুস্ট করার জন্য কিছু খুঁজে নিতে হবে। সেটা হতে পারে কারোর অনুপ্রেরণা, হতে পারে নিজের ভিতরে থাকা স্বপ্ন। যেভাবে হোক নিজের কনফিডেন্সটা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাও। তো শেষে দাগানো লাইনের কথা, তুমি কি নিজে দাগিয়ে দাগিয়ে পড়তে, নাকি ওই যে প্রচলিত যে কোচিং গুলো আছে তাদের দাগানো লাইন গুলো তুমি কপি করতে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। তো আমি এই ক্ষেত্রে নিজের উপরই বিশ্বাস করছি আর কি, মানে কোচিং এ দেখানো লাইনগুলো আমি দেখছি, কিন্তু ওদের উপর কিন্তু ততটা আমার বিশ্বাস ছিল না আর কি। মানে দেখা যায় যে রেটিনা থেকে যে বই দেখানো আচ্ছা, দেয়। এক কথা কোশ্চেন, যে তোমার কাছে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, নিজের দাগানো নাকি কোচিং এর দাগানো? অফকোর্স নিজের দেখানো, আমি সবসময় নিজের দেখানোর নিজের উপর বিশ্বাস দাগানো। রাখছি। আচ্ছা, অনেক ভালো সাজেশন কিন্তু তুমি তাদেরকে দিচ্ছ, আশা করি তারা সাজেশনকে নিবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তো শেষে সবার আরো একটা বড় প্রশ্নের জায়গা, যে এইচএসসি 26-এর উপর গুরুত্ব দিব নাকি অ্যাডমিশনের উপরে? আসলে অনেকে আবার করে না যে দুইটাকে সমান গুরুত্ব দেয়, আবার অনেকে আছে
যে এইচএসসি কে কম গুরুত্ব দেয় এবং অ্যাডমিশনে বেশি গুরুত্ব দেয়। এইভাবে তারা, যার কারণে তারা অনেক প্ল্যাটফর্মে অর্থাৎ অনেক জায়গায় এক্সামই দিতে পারে না। এই বিষয়ে তোমার কি মন্তব্য? আমার মতামতটা হচ্ছে যে আমরা যদি এইচএসসিটাকে ভালোভাবে প্রিপারেশন মানে এইচএসসি প্রিপারেশনটা ভালোভাবে নিই, তাহলে আমাদের কিন্তু অ্যাডমিশন সেটা মেডিকেলের ক্ষেত্রে দেখা কত যায় পার্সেন্ট 60, কমানো যেতে পারে বলে মনে হয়? আমার মনে হয় 50% তো 50 up। কমপ্লিট হয়। তো এই দিক থেকে অবশ্যই এইচএসসি প্রিপারেশন নেওয়া উচিত। আরেকটা কোয়েশ্চেন, তাহলে কি তুমি বলতে চাচ্ছ যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদেরও কি 50%-এর বেশি এইচএসসি তেই কভার হয়ে যায়? এখন আমাদের কলেজের ক্ষেত্রে দেখা যেত যে আমাদের কলেজে যে কুইজটা ওইটা অনেকটা ইঞ্জিনিয়ারিং বেস হতো, তো ওই কুইজের প্রিপারেশন নিতে যে 50-60% তো কভার হয়ে যায়। এটা তো তোমাদের ব্যাপারটা তো তুমি বলতে পারো, তোমার কি মনে হয়? তো স্টুডেন্ট, শেষে কিন্তু একটা ভালো কথা বলেছে, এইচএসসি উপরে গুরুত্ব দেওয়াটা কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এইচএসসি জিপি এর উপরে তোমার অনেক জায়গায় এক্সাম দেওয়ার এলিজিবিলিটি নির্ভর করে। তুমি এলিজিবল আদৌ কিনা সেটার পরেই তুমি নিশ্চিত হতে পারবা যে তুমি কোথায় এক্সাম দিতে পারবা আর কোথায় পারবা না। তাই সবার আগে নিশ্চিত করো তোমার এইচএসসি-তে ভালো রেজাল্ট, তারপরেই তুমি আশা করতে পারবে তোমার কোথায় পরীক্ষা দেওয়া উচিত এবং তুমি কোথায় চান্স পাওয়ার যোগ্য। তো শেষে কি মনে হয় অ্যাডমিশন লাইফে ঠিক কিভাবে পড়লে মেডিকেলে চান্স পাওয়া যাবে? অর্থাৎ 4 মাস টাইম, বই খুব একটা ভালোভাবে পড়ারও সময় নেই, তো এই টাইমটাতে এই কম সময়ের মধ্যে বইটাকে কিভাবে কভার করা যায়? অর্থাৎ তুমি কি বলো যে এটাকে একদম টোটালি শুরুতে যেভাবে পড়া হয়েছে সেভাবে পড়া উচিত, নাকি দাগানো লাইন এবং ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমার আগের কথা ছিল যে ইম্পর্টেন্ট টপিক অনুযায়ী বারবার রিপিট, ওইগুলোই করবা কোনগুলো? অবশ্যই তুমি যেটা কথা বললে সেটার ক্ষেত্রে মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে গাইডলাইন বলা যায়। কারণ 3 মাসের ভিতরে আমাদের 2টা বই প্লাস আরো মানে সবগুলো সাবজেক্টের 2টা বই প্লাস এক্সট্রা রাইটার থাকে, এগুলো সবগুলো মিলিয়ে পড়া তো আসলে সম্ভব না। মানে সবগুলো যদি আমরা আয়ত্ত করতে চাই তাহলে আমরা কোনো একটা মেডিকেলে হয়তো চান্স পাবো পেশেন্ট হিসেবে, মানে মেডিকেল স্টুডেন্ট হিসেবে না। কারণ আমরা দেখি যে অ্যাডমিশন লাইফে আমাদের অনেক বই, অনেক সাবজেক্টের ইংরেজি সাথে আবার সাধারণ জ্ঞানটা চলে আসে। তো এতগুলো তো আমাদের আসলে পড়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিছু যে গাইডলাইন নিতে হবে। এইচএসসির কথা আমরা বলছিলাম, এইচএসসি তে আমরা সবগুলো পড়বো। তো ওইখান থেকে আমাদের কিছু ধারণা আসবে বা ওইখান থেকে আমাদের এমন কিছু দক্ষতার বিষয় চলে আসবে যেগুলো আমরা অ্যাডমিশন লাইফে অ্যাভয়েড করবো, সেগুলো আর পড়বো না। কিন্তু এমনটা না যে এইচএসসি যদি ওইগুলো না পড়ি তাহলে কিন্তু আমাদের গ্যাপ থেকে যাবে। তো এইচএসসি তে আমরা সিকিউ এমসিকিউ মিলে এমন ভাবে পড়বো যেন আমাদের পুরো বইটার উপর একটা দক্ষতা চলে আসে। এরপরে অ্যাডমিশন লাইফে আমাদের যে কোচিং এ যেই বড় ভাইরা যেগুলো সরবরাহ করবে যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না, সেই অনুযায়ী পড়বো, তাহলে চলবে। তো শেষে তুমি গাইডলাইন বলতে আসলে কি বোঝাতে চাইছো? অর্থাৎ তুমি কি বলতে চাইছো যে তোমার ইমিডিয়েট সিনিয়র যারা তাদের গাইডলাইন নেওয়া উচিত? আমি তো মনে করি তাই। হ্যাঁ, ইমিডিয়েট সিনিয়রের যদি সংস্পর্শ আমরা পাই সেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব না। যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, কারণ তারা খুব মানে কিছুদিন আগে অ্যাডমিশন জার্নি থেকে গেছে, তারা খুব ভালো বলতে পারে। অর্থাৎ তাদের অভিজ্ঞতাটা। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের কোচিং গুলোতে তো বড় ভাইরাই পড়ে, তাদের কাছ থেকে নিলে আমার মনে হয় চলবে। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিন্তু গাইডলাইন একটা বড় ফ্যাক্ট। তাই কখনো নিজে থেকে কোনো কিছু করতে যেও না। অবশ্যই তোমার স্বপ্ন পূরণে আরো এক ধাপ তোমাকে এগিয়ে দিবে একটা সুন্দর গাইডলাইন। তো শেষে তো শেষে তোমার কি মনে হয় যে অ্যাডমিশনের যে সবার একটা বড় প্রশ্নের জায়গা, অ্যাডমিশনের সবার একটা বড় প্রশ্নের জায়গা যে কোথায় কোচিং করলে ভালো হয়? নিজের শহর থেকেই কোচিং করব নাকি ঢাকায় যে কোচিং করব? সবাই তো ঢাকায় যাওয়ার জন্য লাফায়। তোমার কি মতামত? ঢাকায় কোচিং করে আর নিজের শহরে কোচিং করে খুব একটা কি পার্থক্য দেখা যায়? তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো, মানে এই প্রশ্নের উত্তরটা আসলে আমার মনে হয় তোমাকে দেওয়া উচিত, কারণ আমি তো ঢাকাতে ছিলাম নটরডেম কলেজে। তো আমার ক্ষেত্রে তো এটা খুবই স্বাভাবিক যে আমি ঢাকা থেকে কোচিং করব, তো আমি ঢাকা থেকে করছি। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে আসলে কি ঢাকায় আসা উচিত কিনা, তো আমি যদি আমাকে কাছের বা দূরের বন্ধু হয় আমি তাকে সাজেস্ট করতাম যে ঢাকায় আসা উচিত না। কারণ দেখো দূরের বন্ধু হয় আমি তাকে সাজেস্ট করতাম যে ঢাকায় আসা উচিত না। কারণ দেখো আমরা কলেজে পড়ছি, হ্যাঁ, আমরা মানে অনেক 2 বছর সাফার ধরে করছি। হ্যাঁ। সাফার করছি। তো তোমরা যদি আবার ঢাকায় চলে আসো কম্পিটিশনটা অনেক বেড়ে যাবে, আমাদের জন্য সমস্যা হবে। বিষয়টা এমন না কিন্তু। বিষয়টা কি, বিষয়টা আমরা দেখছি যে 2 সাফার বছর করা ধরে যায় আমরা যে আসলে বিষয়টা। কত ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করছি। তো
তোমরা যদি ওই 3 মাসের ভিতরে ওই প্রতিবন্ধকতা অতিক্রম করতে চাও, তাহলে আমার মনে হয় কমপক্ষে তোমার 1 মাস তো নষ্ট হবে। 1 মাস আর নষ্ট হয়ে যাবে। অ্যাডমিশনে 1 মাস যদি নষ্ট হয় তাহলে আর কি থাকবে? তো আমি সাজেস্ট করবো যে হ্যাঁ, তোমার আশেপাশে যদি বা তোমার জেলা শহরে যদি রেটিনা আর বা এখন তো সব উন্মেষ, অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, এইসব কোচিং থাকে না, তবে অ্যাডমিশন টাইমে অফলাইনে ক্লাস করা বা পরীক্ষা দেওয়া উচিত। তো এমন ধরনের প্রতিষ্ঠান যদি থাকে তাহলে তুমি ওইখানেই ক্লাস করো, ওইখানেই পরীক্ষা দাও। আর যদি না থাকে তাহলে দেখো যে তোমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা হয়তো এনডিসি বা ওই ধরনের যে বড় বড় কলেজগুলো আছে ওইখানে পড়ে কিনা, তো ওদের সাথে হোস্টেল নাও একসাথে। ওদের সাথে যদি হোস্টেল নাও তাহলে এই ধরনের প্রতিবন্ধকতা যেগুলো ওরা তো অতিক্রম করে এসছে, ওরা তোমাকে অনেক হেল্প করতে পারবে এক এক্ষেত্রে। কথা যদি কম খরচে করতে চায় তাহলে তুমি বোঝাতে চাচ্ছ শিশির যে অনলাইন প্ল্যাটফর্মই তাদের জন্য বড় একটা সুবিধার জায়গা। হ্যাঁ হ্যাঁ, অনলাইন তো অবশ্যই, এখন তো অনলাইনে অনেক কন্টেন্ট ভালো, তো এগুলো হেল্প অবশ্যই নিতে হবে। তো স্টুডেন্টস, নিজের সিদ্ধান্ত নিজে নাও, নিজের জায়গা থেকে ভালো করবা, এটাই সবচেয়ে বড় কথা। তোমাকে অন্য জায়গায় যে খুব একটা বেনিফিট হবে, তুমি অন্য জায়গায় যে খুব একটা যে সুবিধা করতে পারবা, তার কোনো নিশ্চয়তা নেই। তাই নিজের শহরে থেকেই চেষ্টা করো ভালো কিছু করার। এখন তো অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের সর্বক্ষণে 24/7 সাথে আছে। তো শিশির, সবার একটা বড় প্রশ্ন, ভাই অ্যাডমিশন লাইফে তো ডাউনফল আসতেই পারে, অর্থাৎ ওই যে কোচিং এর কঠিন কোয়েশ্চেনের কারণে যে মার্কসটা কম আসে, এই ডাউনফল নিশ্চয়ই তোমারও এসেছে। তো এই ডাউনফলের সময় তুমি কি করেছিলে? হ্যাঁ, প্রশ্নটা খুবই সুন্দর। মানে ডাউনফল এসেছে বিষয়টা বলা ভুল হবে, এটা বললে ভালো হবে যে ডাউনফল সবসময় ছিল। অর্থাৎ আমার কোচিং এর রেজাল্ট সবসময় খারাপ ছিল মোটামুটি। তবে দেখা যেত যে আমি তো রেটিনাতে পড়তাম, রেটিনার ক্ষেত্রে ওরা কোশ্চেন সবকিছু মিলিয়ে দিত, অর্থাৎ ওদের যে গাইড ছিল সেখান থেকে কিছু কোশ্চেন দিত। তো আমি বইটা খুব ভালোভাবে শুরুতে পড়তাম, তারপর ওদের যে ডাইজেস্ট ছিল ওটা ভালোভাবে পড়তাম। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারতাম, যার কারণে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ আসতো। তো আমি হতাশ হতাম না, কারণ আমার ক্ষেত্রে দেখা গেছে যে যখনই কোনো ডাউনফল আসে, পরের যে ধাপটা আমি পড়াশোনা মানে আমি নিজের সর্বোচ্চটা দিতে পারি, অর্থাৎ পরের ধাপে আরো ভালো করার যে একটা প্রচেষ্টা সেটা আমার ভিতরে অনেক বেড়ে যায়। এই কারণে লাইফের ডাউনফলটাকে আমি অনেক ভালোবাসি। তো যখন আমার ডাউনফল আসে আমি ভয় পাই না, মানে খুশি হই। কিন্তু যখন সফলতা আসে তখন একটু ভয় করে যে সামনে হয়তো ডাউনফল আসবে। তো ডাউনফলটাকে খুবই পজিটিভলি নিতে হবে, অর্থাৎ ডাউনফল আসলে আমরা সামনে আরো ভালো করব সেই ধরনের মনোবলটা আমাদের তৈরি হতে হবে, তাহলে আমরা বড় কিছু করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, ডাউনফল মানে হেরে যাওয়া নাই, ডাউনফল মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার উদ্দীপনা। এটি এমন একটি উদ্দীপনা যেটা তোমাকে ডাউনফল থেকে ডিরেক্ট সফলতায় নিয়ে যাবে। তাই ডাউনফলকে পজিটিভলি নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, কখনো হেরে যেও না। মনে করো না ডাউনফল মানেই তোমার সব শেষ, না, সেখান থেকে ঠিক তোমার শুরু। আমার আরেকটা পয়েন্ট বলা আছে বলো যে শিশির। অ্যাডমিশন টাইমে দেখা যায় যে আমাদের কারোর রেজাল্ট কখনো হয়তো মেরিট পজিশন 100-র ভিতরে থাকে, আবার অনেক সময় পরের দিনে 3000 পরীক্ষায় আপ হয়ে হয়তো যায়, 3,000-এর উপর 4000 আপ চলে হয়ে যায়। যায়। এটা কিন্তু ঠিক না। মানে তুমি একটা কনসিস্টেন্ট ভিতরে থাকো যে তোমার মেরিট পজিশন 1,000-এর ভিতরে আসছে, তুমি চেষ্টা করো যে 1,000-এর ভিতরে যেন সবসময় আসে। দেখবা তাহলে তোমার যে মেইন পরীক্ষা অনেক ভালো রেজাল্ট হবে। কারণ যে কোচিং এর যে মেরিট গুলো তৈরি হয় সেখানে যারা টপ 100-এ থাকে তারা সবসময় কিন্তু টপ 100-এ থাকে না, এটাই বলছি। তো তুমি যদি সবসময় কনসিস্টেন্টলি টপ 100-এ থাকতে পারো তাহলে তুমি মনে রাখবা যে পরীক্ষার দিন হয়তো তুমি টপ 10-এ থাকবা বা তার থেকে ভালো করতে পারো, এমন একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ আমাদের রেজাল্টটাকে কনসিস্টেন্ট করতে হবে, এটাই। তো শিক্ষার্থীরা, অ্যাডমিশন লাইফের আরো একটা বড় দিক হচ্ছে কনসিস্টেন্সি। নিজেকে অবশ্যই নিজের মেরিট পজিশন বা নিজের পজিশনটাকে কনসিস্টেন্ট রাখতে হবে, তারপরেই যা তুমি তোমার লাইফে এগিয়ে যাবে। অ্যাডমিশন লাইফে কোনো ডাউনফল আসলে নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই, কনসিস্টেন্ট থাকো এবং এগিয়ে যাও। তো শিশির, সবার আরো একটা বড় কোয়েশ্চেন, অনেকে বলে রাতের বেলা নিরিবিলি, তাই রাত জেগে পড়তে ভালো লাগে। অনেকে বলে না, ভোরের সময়টাতে পড়া বেশি মনে থাকে। তো তুমি কোনটা করতে, তোমার কাছে কোনটা রাইট বলে মনে হয়? আমার কাছে যদি জিজ্ঞাসা করো, আমি বলবো যে সকাল সকাল ওঠা যদি সম্ভব হয় ওটা করা ভালো। তবে আমি নিজেও রাত জেগে পড়তাম আর কি। বিষয়টা হচ্ছে আমাদের নিজের উপর একটা গবেষণা করা উচিত যে আমি কিছুদিন 10 দিন কি 15 দিন, মানে অবশ্যই এটা এইচএসসি লাইফে হওয়া উচিত, মানে অ্যাডমিশন লাইফে যে এই ধরনের এক্সপেরিমেন্ট করা অর্থাৎ যাবে না। অ্যাডমিশন লাইফে কোনো এক্সপেরিমেন্ট তো চলে না, চলে না, আসলে হ্যাঁ। এটা এইচএসসি লাইফের শুরুতেই করা উচিত। হ্যাঁ, এইচএসসি তুমি দেখো যে আমি 10 দিন সকাল সকাল উঠছি,
হয়তো সেটা 4টা বা 5টা বা 6টার দিকে আমি সকাল সকাল উঠছি, যে ওই টাইমে আমি কতটা ইফেক্টিভ থাকি, ওই টাইমে আমার এনার্জি লেভেলটা কতটা ভালো থাকে। যদি তোমার মনে হয় যে আমি অনেক বেশি পড়াশোনা করছি অল্প সময়ের ভিতর, তাহলে ওটা তোমার জন্য একটা রাইট টাইম। তো ওইভাবে তুমি পড়াশোনা করো, ওইটা কন্টিনিউ করো। কে রাত্রে পড়ছে, কে 3টা 4টা পড়ছে, এটার দিকে তোমার তো নজর দেওয়ার দরকার নেই। তুমি কত ঘন্টা পড়ছো, কতটুকু পড়ছো, সেই দিকে তুমি নজর দাও। এরপরে তুমি রাত্রিবেলাও কিছুদিন জাগো, মানে যদি তোমার সকালবেলাটা সুইটেবল মনে হয় তাহলে ওইটাই কন্টিনিউ করো। আর অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে সকালবেলা ঘুম ঘুম আসে, এনার্জি লেভেল অনেক কম থাকে, তারা রাত্রের টাইমটা পড়াশোনা করতে পারে। আমি তো আমার ক্ষেত্রে দেখা গেছিল যে আমি অনেকবার চেষ্টা করছি সকালবেলা ওঠার, কিন্তু সকালবেলা আমার ঘুম ঘুম থাকে, তো শেষ পর্যন্ত আমি রাত্রের ওই টাইমটা আমি নিছি। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা বলে দিই। আচ্ছা। তো অনেকের একটা প্রশ্ন থাকে, তুমি তো নিজেও নটরডেমে পড়ছো, তো সেখানে তো অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল। তো অনেকের একটা বড় আহ, সংশয়ের জায়গা যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস মনে হয় করলে আমি পিছিয়ে যাব, এটা করা উচিত নয়। গার্জিয়ানদের একটা বড় কনসার্নের জায়গা যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আমার সন্তানকে ভুল পথে নিয়ে যাবে। তুমি কি মনে করো, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কি আসলেই তাই, নাকি এটা আরো ক্রিয়েটিভিটির দিকে নিয়ে যায়? হ্যাঁ, তুমি যেটা বললে যে পিছিয়ে যাওয়ার যে ব্যাপারটা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আমরা অংশগ্রহণ করি পিছিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা এই ভুল ধারণাটা আমার ভিতরে ছিল। অর্থাৎ আমি কলেজ লাইফে আমার কলেজে তো অনেকগুলো ক্লাব ছিল, অনেক অ্যাক্টিভিটিস করার সুযোগ ছিল। আমি নিজেও ম্যাথ ক্লাবের অংশ ছিলাম, কিন্তু আমি কখনো সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি। বিভিন্ন ফেস্ট আয়োজিত হতো, সেগুলোতে সক্রিয়ভাবে কখনো অংশগ্রহণ করিনি। এগুলোর জন্য আমি নিজে আফসোস করি এখন। তো আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে এগুলো করা উচিত কিনা, আমি বলবো তোমার যদি সুযোগ থাকে অবশ্যই করো। খেলাধুলা করো যদি বিকালবেলা সুযোগ থাকে, বিভিন্ন ফুটবল বা ক্রিকেট এই ধরনের খেলাধুলা অংশগ্রহণ করো। বিভিন্ন যে প্রতিযোগিতা হয়, মানে অলিম্পিয়াড যেগুলো হয়, সেগুলোতে অংশগ্রহণ করো। এগুলো এমনটা না যে তোমাকে পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে দেবে, আমার মনে হয় এগুলো তোমাকে আরো সামনে এগিয়ে দেবে। যেমনটা আমার তো চুয়াডাঙ্গা যে বন্ধুরা ছিল, ওদের ক্ষেত্রে দেখতাম যে ওরা সারা বছর পড়াশোনা করছে। আমাদের ক্ষেত্রে হতো কি, আমরা যে 1 মাস খুব ভালোভাবে পড়াশোনা করতাম, দিয়ে বাড়িতে যখন আসতাম, বাড়িতে কিন্তু একদম পড়াশোনা করতাম না। তো এই যে এই টাইমটা আমরা কিন্তু পুরোপুরি মজা করছি, যত কিছু করা যায় করছি। তো এই পরে যখন আমরা ঢাকায় গেছি, তখন কিন্তু আর পুরোপুরি আর ভালোভাবে পড়াশোনা শুরু করতে পারছি। কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা দেখা যেত যে তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে পড়ছো, মাঝখানে কোনো ব্রেক নাওনি। এটা ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু যে কনসিস্টেন্ট ওটা কিন্তু কমে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হতো না, যে আমরা বাড়িতে আসতাম, আবার নতুন ভাবে রিফ্রেশ হয়ে যেতাম, আবার নতুন ভাবে শুরু করতাম। তো এই ক্ষেত্রে আমাদের পড়াশোনাটা অনেকটা ইফেক্টিভ হতো। আর কলেজে যখন ফুটবল খেলার সুযোগ থাকতো, অর্থাৎ আমাদের যে জানো তো ল্যাব থাকে অনেক বেশি, তো 2টা ল্যাবের মাঝখানে যখন সুযোগ থাকতো, তো আমরা বন্ধুরা মিলে খেলা খেলতে শুরু করতে দিতাম। আমি দেখতাম যে আমাদের কলেজে যে ফার্স্ট হয়, ওর সাথে আমি ফুটবল খেলছি। তো এটা ভাবা ঠিক হবে না যে আমি সবসময় পড়াশোনা করলে খুব ভালো কিছু করবো। মানে আমি ওদেরকেও দেখছি যে ওরা ক্লাসে বসে থাকতো, অনেক খারাপ স্টুডেন্ট দেখা যায় যে ক্লাসে সারাদিন পড়ছে, কিন্তু ক্লাসে যে ফার্স্ট বয়, যারা টপ 100 স্টুডেন্ট, ওরা সারাদিন বসে আছে, টিফিন টাইমে গল্প করছে, আমাদের সাথে আড্ডা দিচ্ছে। এটাই, মানে তুমি সুযোগ থাকলে করো, খেলাধুলা আচ্ছা, করো। তো সবার একটা বড় প্রশ্নের জায়গা, এই যে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য অনেকে আছে কি গেম খেলে, অনেকে আছে গান শোনে, অনেকে আছে একটু হাঁটা চলাফেরা করে আবার পড়তে বসে। তো তুমি মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি কাজ করতে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। তো গেম খেলার বিষয়টা ভালো, ঠিক আছে, কিন্তু তোমার যদি ওটা আসক্তি পর্যায়ে চলে যায়, হয়তো তুমি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নেওয়ার জন্য গেম খেলছো, আধা ঘন্টা ধরে গেম খেললে, তাহলে ওটা তোমার মনে হয় এড়িয়ে অর্থাৎ চলা উচিত। নিজের কন্ট্রোলের মধ্যে থাকলে সেটা করা হ্যাঁ, ভালো। তোমার যেটা কন্ট্রোলের ভিতরে আছে তুমি করো, 10 মিনিট 15 মিনিট করো, সেটা যে কোনো কিছু হতে পারে, হাঁটা চলা। আহ, যেন সেটা আসক্তি না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো আমি কি করতাম, আমি বন্ধুর সাথে গল্প করতাম বা গান গাইতাম, আর গান গাইতে অনেক ভালো লাগে, তো যখন সুযোগ পেতাম গান গাইতাম। গুড। তো শিশির, সামনে তো এইচএসসি 26 পরীক্ষা। তো তুমি এইচএসসি 26-এর জন্য যদি কোনো গাইডলাইন দিতে চাও, অর্থাৎ এইচএসসি 26-এর জন্য যদি কোনো গাইডলাইন তুমি তাদেরকে দিতে চাও, তাহলে ঠিক এই মুহূর্তে, শেষ মুহূর্তে তাদের জন্য কি গাইডলাইন দেবে? আহ এতদিন যার সিলেবাস শেষ হয়নি, সে কি আদৌ সিলেবাস শেষ করতে পারবে, আমার একটা প্রশ্ন থাকবে তাদের উপর। মানে তারা হয়তো ভর্তি পরীক্ষার আগের দিনও সিলেবাস তাদের শেষ হবে না। তাদের করণীয় কি আসলে? আমার মনে হয় এখন যদি সিলেবাস অনেক বেশি বাকি থাকে, তাহলে তাদের প্রথমে মার্ক করা উচিত যে কোনগুলো বারবার পরীক্ষায় আসে। আমি তাদের কথা বলছি যাদের অনেক সিলেবাস কম, অর্থাৎ তারা সারা বছর পড়াশোনা করেনি। তাদের ক্ষেত্রে একটা বিষয় উচিত হবে যে তারা দেখুক যে কোনগুলো আমার স্ট্রং পয়েন্ট, কোনগুলো আমার উইক পয়েন্ট। তো যেগুলো উইক পয়েন্ট সেগুলো নিয়ে অবশ্যই কাজ করবে। আর অ্যানালাইসিস করতে হবে এখান থেকে, যে কোন অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, কোন অধ্যায় থেকে আসছে না। যেগুলো থেকে আসছে না সেগুলো আমরা এখন বাদ দিব, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তো যেগুলো থেকে আসছে সেগুলো আমি শেষ করব। এইভাবে যদি ভালো একটা রেজাল্ট করা যায়।
তো এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের জন্য সেরা গাইডলাইন হচ্ছে তোমরা এখন অ্যানালাইসিস করে নিজের স্ট্রং পয়েন্টগুলোকে বেছে নাও। তাহলেই তাহলে তোমরা কিছু একটা করতে পারবে। শিশির, তুমি তো জানোই এইচএসসি 27কে উত্তেজিত 27 বলা হয়, ঠিক কারণটাও তুমি জানো। কিন্তু এইচএসসি 27 এত উত্তেজিত কেন, তোমার কি মনে হয়? আর তাদের এই উত্তেজিত কি তাদের জন্য হওয়াটা কি তাদের জন্য খারাপ? এইচএসসি 27 উত্তেজিত হওয়া কি তাদের জন্য খারাপ? তুমি কি মনে করো? এইচএসসি 27কে উত্তেজিত ব্যাচ বলা হচ্ছে, ঠিক আছে। আমার মনে হয় কোন একটা ব্যাচ যখন এইচএসসি তে প্রথম পা দেয় বা ইন্টার লাইফে পা দেয়, তখন সবাই উত্তেজিত থাকে। তাদের এক্সাক্ট, কিন্তু এই সবার জায়গাটা ভিতরে একটু একটা ভিন্ন মনে হচ্ছে। সবার ভিতরে একটা বেশি কাইন্ড থাকে, যেটা আমরা বলি আর কি। আমাদের ভিতরে ছিল। তখন আমাদের চিন্তা আসে বুয়েট না, এইচএসসি না, আমাদের চিন্তা থাকে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের চিন্তা থাকে আইআইটি। আর মেডিকেল ওরা তো হয়তো কোনো বাইরের দেশে অক্সফোর্ড বা এই ধরনের যারা মেডিকেল ইয়েগুলো আছে ওইগুলোতে পড়ার চিন্তা থাকে। এগুলো খুবই স্বাভাবিক। তো আমার মনে হয় এটা একটা সহনীয় পর্যায়ে রাখা উচিত। মানে বেশি উত্তেজিত হয়ে গেলে তো আমাদের সবার জন্য ক্ষতিকর আর কি। তো ওরা, আমার মনে হয় ওদের উচিত যে যারা বড় হয়ে আছে এখন, ওদের আশেপাশে যারা বড় হয়ে আছে ওদের কাছে গাইডলাইন নিক, ওদের যে লক্ষ্যটা ওটা স্থির করুক যে আমি আসলে আইআইটি পড়বো না আমার এইচএসসি টা প্রিপারেশন হবে বা এইচএসসি টা টার্গেট থাকবে। এটা টার্গেটটা আসলে ফিক্স করা উচিত, তারপর পড়াশোনা করা উচিত। তো এই যে উত্তেজিত অবস্থায় দেখা যাবে অনেক টাইম ওরা বাজে দিকে নষ্ট করবে, আইআইটি ম্যাথ সলভ করবে যেগুলো আমাদের পরীক্ষায় আসবে না, এই ধরনের কাজ করে অনেক টাইম নষ্ট করবে, যেটার জন্য পরে অবশ্যই পাস্তাবে। মানে আমরা নিজেরাও করছি তাই আমরা বলতে পারছি যে হ্যাঁ এমন কাজ আমরা করি, পরে পাস্তাই। তো ওদের উচিত হবে যে দেখা যে আমার লক্ষ্যটা কি, সেই অনুযায়ী কাজ করা। খুব এক্সট্রা মানে আজে বাজে জিনিসের দিকে নজর কম দেওয়া, যেটা এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সবাই করে শুরুর দিকে। তো এই আজে বাজে জিনিসগুলো অ্যাভয়েড করা, প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে একটু নজর বেশি দেওয়া। তাহলে এই প্রসঙ্গে যদি আসে শিশির, তাহলে এইচএসসি 28 ব্যাচ অর্থাৎ যারা এই বছর এসএসসি দিচ্ছে, তাদের শুরুটা ঠিক কেমন হওয়া উচিত? তারাও কিন্তু 2 মাস পরে এমনই কিছু গাইডলাইন খুঁজবে। তো তাদের জন্য যদি কিছু গাইডলাইন তুমি দিতে। ভাই তাদের জন্য বলবো, যেহেতু এসএসসি পরীক্ষা দেবে সবার আগে এসএসসি টা ভালো করে দিক। কারণ এসএসসির উপর অনেক কিছু নির্ভর করে। যেমন হয়তো অনেকের স্বপ্ন থাকে নটরডেম কলেজ বা এই ধরনের যে ভালো ভালো কলেজগুলো আছে সেগুলোতে পড়ার। তো এইগুলোর ক্ষেত্রে যদিও বলা হয়ে থাকে যে এসএসসি রেজাল্ট খুব একটা ম্যাটার করে না, কিন্তু ওই যে জিপিএ আছে, তো এসএসসি জিপিএ কিন্তু অনেক ম্যাটার করে। হ্যাঁ জিপিএ তো অবশ্যই লাগবে, ন্যূনতম জিপিএ লাগবেই যে পরীক্ষার যে ফর্মটা তুলতে। তো আমি আমার যে ক্লাস, আমি গ্রুপ 1-এ ছিলাম এনডিসি তে, তো দেখতাম যে বেশিরভাগ সব এসএসসি যে টপার, অর্থাৎ বোর্ডের কারো র্যাঙ্ক হয়তো 15-12, বলা যায় যে যদিও বলা হয় যে এসএসসি রেজাল্ট ম্যাটার করে না, তারপরে আমার মনে হয় বেশ বড় একটা এসএসসি টাকে আগে গুরুত্ব দিয়ে তারপরে এইচএসসি শুরুটা করতে হবে। হ্যাঁ তো এসএসসি তে এইচএসসি গুরুত্ব দিয়ে শুরুটা কেমন হওয়া উচিত? শুরুতে কিছুদিন রেস্ট নাও, খেলাধুলা করো, খেলাধুলা বেরিয়ে করো, বেরো। অর্থাৎ মানে রিফ্রেশমেন্ট। হ্যাঁ শুরুতে পড়াশোনা করার দরকার নেই, অনেকে করে কিন্তু। আমি নিজে কিন্তু করিনি। আমি এনডিসি প্রিপারেশন নিয়েছিলাম এসএসসি পর থেকে, কিন্তু প্রিপারেশন নিতাম কি পরীক্ষা দেওয়ার আগে জাস্ট একটু পড়তাম আর বেশিরভাগ সময় খেলাধুলা করতাম। রিফ্রেশ হতে হবে ভাই, কারণ তুমি এইচএসসির মতো একটা বোর্ড অফ। তো তুমি দিনে কত ঘন্টা ঘুমাতে? কারণ ঘুমটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সারা দিন নিজের এনার্জিটাকে বাড়িয়ে রাখার জন্য ঘুম তোমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং তুমি কত ঘন্টা ঘুমাতে? আমার ক্ষেত্রে দেখা যেত 6 ঘন্টা ঘুমানোটা বেস্ট ছিল। আমি দেখছি যে যদি আমি 7 ঘন্টা ঘুমাই কখনো দিনে, তো দিনের বেলা আমি আরো ড্রাউজি মানে ঘুম ঘুম ভাব থাকে আমাদের পুরো দিনটা আমার ক্ষেত্রে। বা যদি কম ঘুমাই তার ক্ষেত্রেও একটা ঘুম ঘুম ভাব থাকে, ভালোভাবে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি 6 ঘন্টা, যেটা আমি চেষ্টা করতাম 6 ঘন্টা ঘুমানোর। তবে কলেজের ফার্স্ট ইয়ারের দিকে আমি আবার মাত্র 3-4 ঘন্টা ঘুমাতাম। তখনও কিন্তু কাজ চলতো, কারণ সবসময় একটা প্রেশারের ভিতরে থাকতাম। তো সেকেন্ড ইয়ারতে ঠিকঠাক ছিল, অ্যাডমিশন লাইফে আমি মোটামুটি 6 ঘন্টা করে ঘুমাতাম। আমার মনে হয় যে পর্যাপ্ত ঘুমানো উচিত ভাই। পর্যাপ্ত ঘুমাও, তাহলে তুমি তোমার সর্বোচ্চটা দিতে পারবে, তুমি সর্বোচ্চ পরিমাণ এফিসিয়েন্ট থাকবে। তো যদি সর্বোচ্চ মানে ঘুমানো, যদি তুমি 3 ঘন্টা ঘুমাও বা 4 ঘন্টা ঘুমিয়ে অনেক বেশি পড়াশোনা করো, তুমি দেখো আউটপুটটা কি আসে। আমার মনে হয় তুমি নিজের উপর এক্সপেরিমেন্ট করো। যদি তুমি মনে হয় যে 4 ঘন্টা ঘুমিয়ে তুমি খুব অনেক বেশি পড়ে ফেলছো, তো 4 ঘন্টা ঘুমাও, আর কোনো সমস্যা নেই তোমার এই সিদ্ধান্তে। কিন্তু যদি 4 ঘন্টা ঘুমিয়ে, আমার মনে হয় না হবে তুমি যদি মানুষও 4 ঘন্টা ঘুমিয়ে তুমি সেভাবে কাজ করতে পারবে না। তো 6 ঘন্টা 7 ঘন্টা তুমি দেখো কোনটা ক্ষেত্রে তোমার খুব ভালো হয়, সেইভাবে তুমি তোমার রুটিনটা চুজ করো। তো শিক্ষার্থীরা, সব তো শুনলে, আসলে কথাটা কি জানো? গাধার মতো খেটে তুমি খুব একটা বেশি অর্জন করতে পারবে না। তুমি যদি গাধার মতো সারাদিনও খাটো, তাও তোমার কোনো লাভ হবে না। সিংহের মতো গর্জন দিয়ে
একবারে স্বীকার করার চিন্তা করো, তাহলেই তুমি খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, ঠিক শিশিরের মতো। একটা রুটিন নিয়ে, একটা ডিসিপ্লিন লাইফ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, কখনো হেরে যাবে না, নিজের প্রতি বিশ্বাস রাখবে। এমনই সব গাইডলাইন প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং বেল আইকন বাটনটিতে চাপ দিয়ে রাখো। সাথে আমার ফেসবুক পেজে গিয়ে ফলো দিও। সাথে আমাদের সাথে যুক্ত হতে যোগাযোগ করো টেলিগ্রামে। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম্বার বা লিংক তোমরা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। আর কোনো তথ্য জানতে, আমাদের সাথে যোগাযোগ করতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সবশেষে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শিশিরকেও ধন্যবাদ অনেক। এই বলে আমরা আমাদের এই আহ, এই বলে আমরা আমাদের শিক্ষা জোনের প্রথম পডকাস্ট এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সামনের ভিডিওতে।